বন্ধুগণ, আজ আমার এই প্রোগ্রামের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমার এই প্রোগ্রামটা শুরু করছি। আজ 23শে জানুয়ারির দিন আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি সমগ্র ভারতবাসীকে। বন্ধুগণ, আজ আমি যে টপিকস নিয়ে কথা বলবো, কথাটা হলো যে বলিউড ইন্ডাস্ট্রি কি নেতাজি সুভাষচন্দ্রকে উনার যোগ্য বা প্রাপ্য সম্মানটুকু দিয়েছিল বা দিতে পেরেছে? এটা আমি এর জন্য বলছি, আজ পর্যন্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকবার নেতাজি সুভাষচন্দ্রের উপর ছবি বানানো হয়েছে। সিনেমা হতে পারে, টিভি সিরিয়াল হতে পারে বা ওয়েব সিরিজও হতে পারে। মোটামুটি সবকটাই আমি একবার হলেও দেখেছি। কিন্তু আমার আজ পর্যন্ত এটা একটা ছবি দেখেও এতটুকু লাগেনি যে কোনো ছবি নেতাজি সুভাষচন্দ্রকে উনার প্রাপ্য সম্মান দিতে পেরেছে। তার মধ্যে শ্যাম বেনেগলের একটা ছবি, যেটার কথা আমরা বলতেই হচ্ছে, ছবিটার নাম ছিল বোস দ্য ফরগটেন হিরো। যে ছবিটা শ্যাম বেনেগল ডাইরেকশন করেছিলেন এবং মোটামুটি ট্রাই করেছিলেন যে ছবিটা যাতে উন্নত মানের ছবি হয় বা মোটামুটি সব কিছু দেখাতে পারেন। কিন্তু যেহেতু ছবিটা যে সময় রিলিজ হয়েছিল ওই সময় ওই সময়কার পলিটিক্যাল কন্ডিশন ভারতবর্ষের অন্যরকম ছিল, যার জন্য হয়তো শ্যাম বেনেগল স্যার ছবিটাতে সম্পূর্ণভাবে ডিটেলসে গিয়ে নেতাজি সুভাষচন্দ্রের জার্নিটা হয়তো দেখাতে পারেননি। উনার মতন একজন মানে রিনাউন্ড ডাইরেক্টর হয়েও উনি হয়তো উনার সম্পূর্ণটা ছবিটাতে দিতে পারেননি। তবুও ট্রাই করেছিলেন যে মোটামুটি সুভাষচন্দ্র বসুর জীবনীর উপরে যতটুকু পারা যায় উনার তরফ থেকে উনি ট্রাই করেছিলেন। কিন্তু ছবিটার সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং যে ব্যাপারটা ছিল সেটা হলো গিয়ে যাকে সুভাষচন্দ্র বসু বানানো হয়েছিল, যে সুভাষচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন, সেই শচীন, যিনি সুভাষচন্দ্রের রোল করেছিলেন, মিস্টার শচীন, মহারাষ্ট্রিয়ান বা হিন্দি সিনেমাতে ওনার অনেক সিনেমায় উনি করেছেন। কিন্তু সুভাষচন্দ্র বসুর যে ডাইনামিক চরিত্রের যে ড্যাশিং উনার লুকস হতে হয় বা উনাকে যতটুকু অ্যাগ্রেসিভ দেখানোর কথা ছিল, আমার উনাকে দেখে তার 10%ও লাগেনি। সুভাষচন্দ্রের সেই অ্যাগ্রেশন, সেই বিপ্লবী ভাব, বিপ্লবী চেহারাটা ওনার মধ্যে ছিল না, আমি খুঁজে পাই নাই। এছাড়াও সিনেমার আরও অনেক কিছু যেগুলো উনি ডিটেলসে দেখাতে পারেননি, যেমন ধরেন সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ থেকে যখন উনি উনাকে যখন হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, তারপর উনি যে মানে ছদ্মবেশ ধরে উনি কেমন করে পেশোয়ার পর্যন্ত গিয়েছিলেন,
তারপর পেশোয়ার থেকে উনি আফগানিস্তান হয়ে রাশিয়াতে গিয়েছিলেন। ওই সময়ে যে জার্নিটা উনি কেমন করে কাবুলিওয়ালার সেজে উনি এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন, এবং সঙ্গে উনার যে মানে আফগানি উনার বন্ধু বা ফ্রেন্ড উনাকে কেমনভাবে সাহায্য করেছিলেন এখান থেকে বেরিয়ে গিয়ে রাশিয়াতে যাওয়ার জন্য, এগুলো ঠিকমতো দেখাতে পারেনি। বা তারপরের জার্নি যেগুলো ছিল, রাশিয়া থেকে উনি কেমন করে জার্মানি যান, তারপর হিটলারের সঙ্গে দেখা করেন, তারপর উনি জার্মান থেকে কেমন করে জাপান যান, জাপান থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে তারপর বাকি জার্নি, ওগুলা পারফেক্টলি দেখাতে পারেনি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কয়েক বছর আগে আরও একটা ওয়েব সিরিজ এসেছিল। সিনেমাটার নাম ছিল বা ওয়েব সিরিজের নাম ছিল বোস ডেড অর অ্যালাইভ। যে ছবিটা অ্যাকচুয়ালি একতা কাপুরের কনসেপ্ট ছিল। আমরা জানি একতা কাপুর অত্যন্ত সাহসী ভদ্রমহিলা। উনি উনার এই ওয়েব সিরিজে অনেক কিছু দেখাতে পেরেছেন যেটা আমরা অ্যাকচুয়ালি আশা করেছিলাম, বা অনেক ডিটেলসে গিয়ে উনি দেখাতে পেরেছিলেন। সেটার অন্য রিজনও আছে, কারণ বাই দিস টাইম আমাদের রাজনৈতিক যে সিনারিওটা চেঞ্জ হয়ে গিয়েছিল। কারণ যখন বোস দ্য ফরগটেন হিরো বানিয়েছিলেন তখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, কিন্তু আবার যখন বোস ড্যাড অর অ্যালাইভটা যখন বানানো হয় তখনের গভর্নমেন্টটা বিজেপি গভর্নমেন্ট ছিল। তো দুটা গভর্নমেন্টেরই ডিফারেন্ট ডিফারেন্ট আইডিওলজি, দুটাই ডিফারেন্ট আইডিওলজি নিয়ে ওরা রাজত্ব করছে। তো এটা হয়তো কবি একতা কাপুরের এর জন্য সম্ভব হয়েছে অনেক কিছু যেটা সাম বেনাগলের মতন ডাইরেক্টর দেখাতে পারেনি, কিন্তু একতা কাপুর উনার এই ওয়েব সিরিজে দেখিয়ে ফেলেছিলেন। যাই হোক, আসি সিরিয়ালটার ওয়েব সিরিজের উপর। এই ওয়েব সিরিজটা ডাইরেক্ট করেছিলেন পুলকিত, এবং ওইটার প্রডিউসার ছিলেন হনসাল মেহতা। 9টা এপিসোডের এই ওয়েব সিরিজটা অত্যন্ত মানে মোটামুটি ভালোই হয়েছিল। আর ভালো এর জন্য হয়েছিল যে উনি বাকি যেগুলা আগে আমাদের ভারতবর্ষে যেগুলা নেতাজিকে নিয়ে বানানো হয়েছিল ওগুলার থেকে একটু বেটার হয়েছিল। একটু বেটার মানে কিছু বেটার, মানে অনেকাংশে বেটার ছিল, কিন্তু তবুও আমি স্যাটিসফাইড না, আমি স্যাটিসফাইড হই নাই। আমি চাইছিলাম যে আরও কিছু যদি দেখানো হতো। আমি স্যাটিসফাইড এর জন্য হই নাই যে নেতাজির চরিত্রে যে অভিনয় করেছিলেন এই ওয়েব সিরিজে নেতাজি ডেড অর অ্যালাইভে, উনি হলেন রাজকুমার রাও। কিন্তু রাজকুমার রাওয়ের অ্যাক্টিংও ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই ম্যাচুরিটিটা আমি ওনার চেহারাতে পাই নাই, যেটা নেতাজি সুভাষচন্দ্রের পশুর যে জিনিসটা ম্যাচুরিটি হওয়া দরকার। চেহারার মধ্যে যে বিপ্লবী চেহারা দেখলেই মানে মনে হয় যে একজন রিয়েল ফাইটার, সেই চেহারাটা আমি মিসিং পাই। হ্যাঁ, উনি অ্যাক্টিং অনেক ভালো করেছেন, উনি উনার তরফ থেকে যতটুকু সম্ভব উনি করেছিলেন, কিন্তু এই যে অ্যাগ্রেসিভ ভাবটা যেটা নেতাজি সুভাষচন্দ্রর মতন লোকের যে যে চেহারার যে ড্রেসিং চেহারা হওয়ার দরকার, সেই চেহারাটা আমি মিসিং পাই। এর জন্য আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই।
কারণ ছোটোবেলা থেকে আমাদের নেতাজির সম্বন্ধে আমরা অনেক স্বপ্ন দেখে বড় হয়েছি। আমরা জানি নেতাজি এই করেছিলেন, নেতাজি এই করেছিলেন, নেতাজি এত বড় বিপ্লবী ছিলেন। তো আমাদের মনের মধ্যে উনার সম্বন্ধে একটা মানে উনার প্রতি উনার একটা যে ভাবমূর্তি আমাদের ভিতরে ছিল, সেটা অত্যন্ত স্ট্রং একজন পার্সোনালিটির। সেই পার্সোনালিটিরটা আমি মিসিং পাই রাজকুমারের। আদারওয়াইজ বাকি সব ছিল, ভালোই ছিল। ডাইরেক্টরের ওনার যে পুলকিত যে ডাইরেক্টর, উনি অত্যন্ত ভালো ডাইরেকশন দিয়েছিলেন। বাকি এই সিরিয়ালটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো ছিল। একটাই মানে গান ছিল, সেটাও আমার ভালো লেগেছে। কিন্তু এই সিনেমাটার ম্যাক্সিমাম জায়গায় আমার কাছে মানে এই সিরিয়ালটার অনেক কিছু আমার ফিকশন লেগেছে। মানে প্র্যাকটিক্যালের সঙ্গে কতটুকু কারেক্ট সেটা আমার ডাউট এখনও আছে। কারণ আমরা যতটুকু নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে পড়েছি, নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 যখন ওনার কংগ্রেস ছেড়ে যখন উনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন 1939-এ, তারপর যখন উনি একটা আন্দোলনে নামেন, তখন ওনাকে ব্রিটিশরা হাউস মানে ওনাকে অ্যারেস্ট করে নেয়। তারপর উনি জেলে হাঙ্গার স্ট্রাইক করেন এবং তার ফলে ওনাকে হাউস অ্যারেস্টে রেখে দেন। তারপর যে ওনার জার্নিটা, দুর্দান্ত জার্নি, যেটা আমরা বইয়ে পড়েছি ওনার সম্বন্ধে, কেমন করে এখান থেকে উনি বাইরে গিয়েছিলেন এবং কেমন করে উনার সঙ্গে নেতাজির কে নজর রাখা হতো। নেতাজির সব কিছু স্পাইর নেতাজিকে কীরকম স্পাই করা হতো। ওনার প্রত্যেক পত্র, ওনার কাছে যেগুলো লেটার আসতো সবগুলো চেকিং করা হতো। এবং এইরকম সিচুয়েশনে উনি কেমন করে পালিয়ে গিয়েছিলেন এখান থেকে। যে সময় উনি পালিয়ে যান, সেই সময় ওনার ঘরে একজন স্পাইকে রাখা হয়েছিল ওনার ঘরে, যার নাম দরবারি লাল। দরবারি লাল ওনার ঘরেই থেকেছিল, কিন্তু দরবারি লালকেও চাকমা দিয়ে উনি চলে গিয়েছিলেন প্রথম পেশোয়ার, তারপর ওখান থেকে উনি আফগানিস্তান থেকে রাশিয়া থেকে যখন রাশিয়ায় গেলেন, তখন উনি ভেবেছিলেন যে রাশিয়াতে হয়তো ওনাকে সাপোর্ট করবেন ওনার মুভমেন্টটাকে। কিন্তু যখন উনি রাশিয়া যান, তখন দেখা গেল যে রাশিয়ারই ব্রিটিশের হয়ে অ্যালাইড ফোর্সে জয়েন করে ফেলেছে। তার মানে এটা হলো যে রাশিয়া তখন ব্রিটিশের হয়েই ফাইট করবে। তখন উনি ভাবলেন যে আমার এখানে কোনো থেকে লাভ নাই। উনি চলে গেলেন জার্মানি গিয়ে উনি ওখানের ওয়ার প্রিজনারদেরকে, ইটালি এবং জার্মানির যারা ওয়ার প্রিজনার ছিল, ওনাদের সঙ্গে যোগাযোগ করে একটা ফোর্স উনি তৈরি করেছিলেন। এবং তারপর উনি হিটলারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং হিটলারকে উনি উনার অভিপ্রায় প্রকাশ করেন যে উনি কী করে ভারতের স্বাধীনতা সংগ্রামটা চালিয়ে যাবেন। কিন্তু হিটলারের কাছ থেকে তেমন গুরুত্ব না পাওয়ার জন্য সুভাষচন্দ্র ভাবলেন যে জার্মানিতে থেকে উনার কোনো লাভ হবে না, তাই উনি জাপান চলে যান এবং জাপান থেকে উনি সিঙ্গাপুরে চলে আসেন। সিঙ্গাপুরে উনি আইএনের ভারটা ওনাকে দেওয়া হয়
এবং তারপর উনি আইএনএর সুপ্রিম কমান্ডার হিসাবে ওখানে উনি নিজের কার্যকাল শুরু করেন। এবং তারপর কেমন করে উনি আহ, ওখান থেকে মায়ানমার মায়ানমার হয়ে ভারতবর্ষের নাগাল্যান্ড এবং মণিপুর হয়ে নাগাল্যান্ডে এসে কেমন করে ব্রিটিশদের সঙ্গে ফাইট করে নাগাল্যান্ডকে আজাদ করিয়ে দিয়েছিলেন, সেটা হয়তো আর কোনো সিরিয়ালে আমরা দেখতে পাইনি বা পাবো না। ইচ্ছা করলে একতা কাপুরের সেই সিরিয়ালটাতে এগুলা দেখাতে পারতো, কিন্তু ওগুলা সব মানে দেখায়নি। জাস্ট ওইটাতে ওই সিরিয়ালটাতে ওরা ফিকশনের উপর ওরা কাজ করেছে। কারণ যে জিনিসটা মানে ওরা একটা আহ, অন্য তথ্যর উপরে কাজ করেছেন, যে নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয় নাই, নেতাজি সুভাষচন্দ্র এখনও জীবিতই আছে, এবং জীবিত থাকার ফলে ব্রিটিশদের কেমন দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সেটাই ওনারা দেখানোর চেষ্টা করেছিল। এবং এই সিরিয়ালটাতেও আমার একবারও আজাদিন ফোর্সের সম্বন্ধে কিছু দেখায়নি। খালি একটু জিনিস দেখিয়েছিল যে আজাদিন ফোর্সের ওদেরকে যখন ধরে, মানে যখন আহ, নেতাজি সুভাষচন্দ্র যখন প্লেন ক্র্যাশের খবরটা যখন আসে, তারপর ব্রিটিশরা বিশ্বাস করতে চায়নি। মেইনলি নেতাজির সঙ্গে যে পুলিশ মানে ব্রিটিশ সেনাধ্যক্ষ যে ছিলেন, মানে নেতাজির এগেনস্টে সব সময় যে থাকতো মিস্টার স্ট্রেনলি, উনি তো বিশ্বাস করতে রাজি ছিলেন না যে নেতাজি সুভাষচন্দ্রর মৃত্যু হয়েছে। উনার সবসময় সন্দেহ থাকতো যে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছে। এবং নেতাজির সহকর্মী কিছুদেরকে আটক করে রেখেছিল নেতাজির খবর পাওয়ার জন্য, কিন্তু ওরাও ওনাদের মুখ থেকেও একবারও নেতাজির সম্বন্ধে একটা ওয়ার্ড ওনারা বের করতে পারেননি। যাই হোক, সিরিয়ালটাতে সব ঠিকই ছিল, কিন্তু বাকি যে মেইন হলো গিয়ে আমার নেতাজির যে চরিত্রে যে অ্যাক্টিং করেছিল ওনাকে আমার অত্যন্ত ভালো লাগেনি, পারফেক্ট বলে মনে হয় নাই। এবং ওই সিনেমাটাতে একবারও আইনের একটা গানও দেখায় নাই। আইনের যে থিম সং ছিল, कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़ मने से तू कभी न डर, तू शेर हिंद आगे बढ़ मने से तू कभी न डर, उड़ा के दुश्मनों का सर जैसे वतन बढ़ाए जा, কদম কদম বাড়ায়ে যা খুশি কে গীত গায়ে যা। এই গানটার একবার উল্লেখ করেনি। এই গানটা ছাড়া আইএনের সফর মানে হবে না। আইএনএ বলতে গেলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এই গানটাই মেইন। এই গানটা ছাড়া আইএনএ আধা। তো বন্ধুগণ, আপনারা কি ভাবেন যে বলিউড কি নেতাজি সুভাষচন্দ্রকে সত্যি উনার ন্যায্য সম্মান দিতে পেরেছিল? যদি হয় আমাকে কমেন্ট করে প্লিজ আপনারা জানাবেন। তো বন্ধুগণ, আজ আমি এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। জয় হিন্দ।